শাসককে প্যাঁচে ফেলতে প্রস্তুতি টিম ইন্ডিয়ার। দিল্লিতে শরিকদের সঙ্গে দফায় দফায় রণকৌশল বৈঠক অভিষেকের। দিল্লিতে এসপি এবং আপ নেতাদের সঙ্গে বৈঠক, আর মুম্বাইয়ে বৈঠক উদ্ধব ঠাকরের সঙ্গে। বিরোধীরা চাইছে এনডিএ সরকারের ওপর শুরু থেকেই চাপ তৈরি করতে। अब की बार 400 পার তো দূরের কথা, 300 পেরোতে পারেনি এনডিএ। শরিকদের ভরসায় এবার কেন্দ্রের সরকার গড়ার পথে বিজেপি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় পাল্টা তাল ঠুকছে বিরোধীরা। তারা চাইছে প্রথম থেকে এনডিএ সরকারকে চেপে ধরতে, শাসককে প্যাঁচে ফেলতে একযোগে তাই গুটি সাজাচ্ছে বিরোধীদের টিম ইন্ডিয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেছেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক, বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর রাতে মুম্বাইয়ে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अभिषेक बैनर्जी और डेरेक ओबरॉन मुंबई में आकर, मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी के से एक लंबी बातचीत हुई। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है। डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं, इस बारे में जरूर एक दूसरे के साथ हम लोग बात करते हैं। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকে চাপে ফেলা যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল যেমন বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকে সুর চড়াতে চাইছে, এছাড়াও বেশ কিছু অস্ত্রে শান দেবে বিরোধীরা, যেমন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, মূল্যবৃদ্ধি, জিএসটি। এছাড়া সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতাতেও এক সুরে সরব হবে টিম ইন্ডিয়া। 24-এর ভোটের আগে নানা সময়ে নানাভাবে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে গেরুয়া শিবির। এই দুটি ইস্যুরই চরম বিরোধী তৃণমূল। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট, এই দুই ইস্যুর বিরোধিতায় এবার লোকসভাতেও বিরোধীরা ঝড় তুলবে। তারই রণকৌশল ঠিক করতে বারবার বৈঠকে টিম ইন্ডিয়ার শরিকরা। নিউজ 18 বাংলা। 9 জুন মোদির শপথ। ছুটির রবিতেই শপথ নেবেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীত্বের শপথ নেবেন মোদী। একেবারে হ্যাট্রিক করবেন মোদী। এই রবিবার অর্থাৎ ছুটির রবিতেই শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী। তৃতীয়বার মোদীর শপথের তোড়জোড়। আর এই মোদীর শপথে থাকবেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ সহ একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই শপথে। দ্বিপাক্ষিক সুসম্পর্ক সেখানে শান দেওয়া হচ্ছে এবং এই শপথে থাকবেন ভিভিআইপিরা, থাকবেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ সহ একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবার শরিক নির্ভর মোদী 3.0। তৃতীয়বার মোদী শপথ নেবেন প্রধানমন্ত্রী পদে। মোদী সরকারে এবার ফ্যাক্টর নীতিশ নাইডু। কি মন্ত্রক দাবি নীতিশ নাইডুর? আজ ফের এনডিএর বৈঠক। আজ কি মন্ত্রক দাবি করেছেন শরিকরা?
রেল, অর্থ, নগরায়ণ, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি, আইন, এরকম নানান একাধিক গুরুত্বপূর্ণ যেগুলো ক্যাবিনেট, সেইগুলোর দাবি জানিয়েছেন নীতিশ এবং নাইডু। বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত, জেডিইউ টিডিপির হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। 24-এর ফলের পর নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। পিছল অন্ধ্রের শপথ, মোদীর শপথের দিন বদলে পিছল অন্ধ্রের শপথ। 9 জুন অন্ধ্রের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, কিন্তু মোদীর শপথ সেই দিন অর্থাৎ 9 জুন থাকায় অন্ধ্রের শপথ পিছিয়ে হলো 12 জুন, অর্থাৎ আগামী বুধবার শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু। দু 2024-এর লোকসভা ভোটের ফলের ময়না তদন্তে বিজেপি, 400-র লক্ষ্যে 300-র কম এনডিএ। উত্তরপ্রদেশ আর বাংলায় ভরাডুবি বিজেপির। ময়না তদন্তে বিজেপির শীর্ষ নেতৃত্ব জেপি নাড্ডার বাড়িতে বিজেপির বৈঠক হয়, দীর্ঘ বৈঠক শাহ, রাজনাথ সহ বিজেপি নেতৃত্বের। বাংলার খারাপ ফল নিয়েও দিল্লিতে কাটা ছিঁড়া বিজেপির। আজ দিল্লিতে এনডিএর স্ট্র্যাটেজি বৈঠক, আর সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গ বিজেপির নেতারা। বৈঠকে বিজেপির সব মুখ্যমন্ত্রী, সাংসদদের আসার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলায় এবার আশানুরূপ ফল হয়নি বিজেপির, যে কারণে তা নিয়ে দিল্লিতে কাটা ছেঁড়া বিজেপির। আজ এনডিএর স্ট্র্যাটেজি বৈঠক, সেখানে বিজেপির সব মুখ্যমন্ত্রী এবং সাংসদদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গ বিজেপির নেতারা। রাহুল গান্ধীর নিশানায় মোদি, শাহ। এবার ইস্যু শেয়ার মার্কেট। তার অভিযোগ, দুজনের পরামর্শে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সাধারণের 30 লক্ষ কোটি টাকা জলে গিয়েছে। এটা দেশের স্টক মার্কেটের ইতিহাসে সবথেকে বড় দুর্নীতি। चुनाव के समय प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने और फाइनेंस मिनिस्टर ने स्टॉक मार्केट पर टिप्पणी दी। प्रधानमंत्री ने 2-3 बार, 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए, और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट्स आ रही हैं। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है, और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं, हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। पाल्टा राहुल के तो पीयूष गोयल। फिर एक बार मोदी सरकार आना निश्चित है, और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं, और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें, इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं। और ये जो बात 30 लाख करोड़ की करते हैं राहुल गांधी जी, मुझे ध्यान आ गया कि क्यों देश की जनता का राहुल गांधी जी पर जरा भी विश्वास नहीं, क्योंकि वो ये भी नहीं समझते
कि ये तो वैल्यूएशन है। वैल्यूएशन से मतलब नहीं है, जो खरीद और बेच होती है उसी का मतलब होता है, और उसमें फॉरेनर्स ने नुकसान पाया, भारत के निवेशकों ने लाभ लिया है। আর এই গোটা ঘটনায় রাহুল গান্ধী জেপিসি তদন্তের দাবিও জানিয়েছেন। हम जेपीसी करवाएंगे। अब ऑपोजिशन में बहुत ज्यादा ताकत है, बहुत ज्यादा स्ट्रेंथ है, और पूरा जो पार्लियामेंट का की सिचुएशन है वो बदल गई है। আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি নেতৃত্বের যুক্তি সরাসরি খারিজ করলেন দিলীপ ঘোষ। কুর্মীরা যদি বিজেপি বিরোধী হবে তবে পুরুলিয়ায় কিভাবে জিতলেন পদ্মপ্রার্থী, প্রশ্ন তুলেই উস্কানির অভিযোগ দিলীপের। কুর্মীদের আমার বিরুদ্ধে তাতানো হয়েছিল, এমনটাই দাবি করছেন দিলীপ। হারা সিট জেতার জন্য নয়, জেতা সিট হারার জন্যই প্ল্যান, এমনটাও দাবি করলেন দিলীপ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে, সে আসন আমরা জিতেছি। আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। ইস্যু ধরে ধরে সুকান্তর দাবি নাকচ দিলীপের। 19-এর পর খড়গপুরে হার নিয়ে কাল কটাক্ষ করেন সুকান্ত। রাজ্য সভাপতির নাম না নিয়েই পাল্টা দিলীপ। যারা এসব বলছেন পিঠ বাঁচাতে বলছেন, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। ভোটের হিসেব নিকেশ পেশ করেই তোপ দিলীপের। 27,000 মাত্র হারলো কেন? 1.5 লাখ 2 লাখে হারতো, আমি থাকলে 1-1.5 লাখে জিততাম, সেটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেরকম যারা বলছেন এখন তো পিঠ বাঁচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। বাস্তবটা তো তথ্য, সেটা সবাই বলবে, পাবলিক জানে, ওখানকার লোক জানে, ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে। এখানেই শেষ নয়, দলের সঙ্গে সমন্বয় রেখেই জেলায় যাওয়ার পরামর্শও খড়গহস্ত দিলীপ। সুকান্তর পরামর্শে প্রশ্ন তুলে সরাসরি তোপ দিলীপ ঘোষের। হামলা যদি পরামর্শ নিয়ে না হয় তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় যেতে কেন দলের অনুমতি নিতে হবে, প্রশ্ন করলেন পদ্ম নেতা। দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসেছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসেছেন। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। যেখানে লোকসভা ভোটে বাংলায় ফের সবুজ ঝড়, কিন্তু কলকাতায় খোদ 3 মেয়র পরিষদ এবং 5 বড় চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। 45টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, আর 2টি ওয়ার্ডে সিপিআইএম 1 নম্বরে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের কিছু এলাকা পড়ে কলকাতা পুরসভার মধ্যে। এই 3 কেন্দ্রই দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে। এবারও জিতেছেন ঘাসফুলের প্রার্থীরা। তবে কলকাতা পুরসভা এলাকার অনেক ওয়ার্ডে বিরোধীরা এগিয়ে। লোকসভা ভোটের পুরসভা ওয়ারি ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে 97টি ওয়ার্ডে, বিজেপি 45টিতে, সিপিআইএম 2টিতে। বিজেপি যে 45টি ওয়ার্ডে এগিয়ে, তার মধ্যে 24টি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে, 20টি কলকাতা দক্ষিণে, 1টি যাদবপুরে। সিপিআইএম যে 2টি ওয়ার্ডে 1 নম্বরে, সেই 2টি পড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে। লোকসভা ভোটে কলকাতা পুরো এলাকায় অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। 3 মেয়র পরিষদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল।
এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও। আর 2 মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সী এবং অসীম বসু। এটা দুর্ভাগ্যজনক, কারণ আমরাও রক্ত মাংসের মানুষ, আমরা পরিশ্রম করি, আমরা কাজ করি, এই কারণে কাজ করতে ভালোবাসি, মানুষের জন্য করতে চাই। আমার অঞ্চলের যারা বসবাসকারী তারা আমার পরিবারের মানুষ, কিন্তু আলটিমেটলি যখন রেজাল্টটা এরকম আসে তখন মনে হয় কোথাও একটা যেন খামতি থেকে যায়। এই খামতিটা হচ্ছে বোঝানোর খামতি, এবং তার দায় আমার, আমি পারিনি বোঝাতে, কিন্তু আমার বিশ্বাস যে আগামী দিনে তাদের বোঝাতে পারবো। তৃণমূলের 5 বড় চেয়ারম্যানও তাদের ওয়ার্ডে পিছিয়ে। জুই বিশ্বাস, দেবলীনা বিশ্বাস, সুস্মিতা ভট্টাচার্য, সুদীপ পল্লে এবং সুশান্ত ঘোষের ওয়ার্ডে তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে বিজেপি। 2019 সালে লোকসভা ভোটের পুরসভা ওয়ার্ডি ফল অনুযায়ী কলকাতার 51টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। 19-এর এই ফল থেকে শিক্ষা নিয়ে 24-এ কোমর বেঁধে ছাপায় তৃণমূল। দলীয় কাউন্সিলরদের ঘাড়ে দেওয়া হয় গুরু দায়িত্ব। প্রত্যেক কাউন্সিলরকে বলা হয় তার ওয়ার্ড থেকে তৃণমূল যাতে লিড পায় সেটা নিশ্চিত করতে হবে। আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে, সুতরাং কিছু জায়গা আছে যেখানে যদি না হেরে যায় তাহলে নিশ্চিতভাবে সেটা হতে হবে, এদের সবার পারফরমেন্স যাচাই হবে। 21-এর বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতার 12টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। ওই বছরই কলকাতায় পুরো ভোট হয়, বিজেপির ঝুলিতে যায় মাত্র 3টি ওয়ার্ড। তাই তৃণমূলের অনেকেই লোকসভা ভোটের পুরসভা ওয়ার্ডি ফলকে সেরকম গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে লোকসভা ভোটের সঙ্গে পুরো ভোটের কোনো তুলনাই হয় না। এটা ডিপেন্ড করে, কারণ পৌরসভার ভোটটা আলাদা যেমন হয়, আরও বেশি পায় বিধায়কদের থেকে, বিধায়করা আবার লোকসভা যারা তাদের থেকে বেশি ভোট পায়। সুতরাং তারা ভেবে নেয় যে বিধানসভায় তারা রাজ্যের দেবে, অনেক সময় তারা ভেবে নেয় পৌরসভায় নিত্য পরিষেবার ব্যাপারে তারা এদের থেকে সাহায্য বেশি পাবে। আবার লোকসভায় ভাবে যে এখানে বোধহয় ভোট দিলে মোদি বোধহয় জিতে যাবে, কিন্তু তা তো নয়। নিউজ 18 বাংলা।